ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। এই যুদ্ধের প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের রাজপথে, শহরের ভেতরে এবং জরুরি সেবা কেন্দ্রগুলোতে। মাত্র কয়েকদিনের মধ্যেই একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে, ফলে উদ্ধার কর্মীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে একটি ভয়াবহ রকেট হামলায় অন্তত 9 জন মানুষ নিহত হয়েছেন। চলমান সংঘাতে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশেপাশের ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ শুরু করেন। অন্যদিকে দেশের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবেও বড় ধরনের রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর চারপাশে ভাঙা কাঁচ, ধ্বংসস্তূপ এবং ক্ষতিগ্রস্ত গাড়ির দৃশ্য দেখা যায়। অনেক মানুষ আতঙ্কে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ছুটে যান। উদ্ধারকর্মীরা বলছেন, প্রতিটি হামলার পর তাদের দ্রুত কাজ শুরু করতে হয়। সময় তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই কোনো বিলম্ব না করে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। বছরের পর বছর ধরে রকেট ও ড্রোন হামলার অভিজ্ঞতা থাকার কারণে ইসরায়েলের এই প্রথম সারির উদ্ধারকর্মীরা এখন অনেকটাই প্রস্তুত। তারা জানেন যে কোনো সময় নতুন হামলা হতে পারে, তাই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা মানসিকভাবে দৃঢ় থেকে কাজ করার চেষ্টা করেন। উদ্ধারকর্মীদের মতে, এমন পরিস্থিতিতে শুধু প্রশিক্ষণই নয়, সাহস এবং ধৈর্যও খুব প্রয়োজন। কারণ প্রতিটি হামলার পর তাদের সামনে থাকে ধ্বংসস্তূপ, আহত মানুষ এবং আতঙ্কিত সাধারণ নাগরিক। এই সংঘাত চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ইসরায়েলের জরুরি সেবা কর্মীরা প্রতিনিয়ত প্রস্তুত থাকছেন, যেন নতুন কোনো হামলার পর দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের আগুনে লাল। চারদিকে আতঙ্ক, মিসাইলের শব্দে কাঁপছে শহর, আর প্রতিদিনই যেন সংঘাত আরো বড় হয়ে উঠছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ এখন আর শুধু দুই দেশের লড়াই নয়, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েলের যুক্তরাষ্ট্র। কিন্তু কয়েকদিনের মধ্যেই এই সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। 9 মার্চ ভোরে এক নজিরবিহীন হামলা চালায় ইরান। মিসাইল ও ড্রোনের একযোগে আঘাতে কেঁপে ওঠে বাহরাইন, কাতার, আরব আমিরাত এবং সৌদি আরব। এই হামলার পর উপসাগরীয় দেশগুলোতে শুরু হয় তীব্র আতঙ্ক। বাহরাইনের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ব্যাপকো জানায়, তাদের একটি বড় শোধনাগারে আগুন লেগেছে। বাহরাইনের সিট্রা দ্বীপে অবস্থিত ওই তেল শোধনাগারটি ইরানি ড্রোনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রভাব পড়ে বিশ্ববাজারেও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। 4 বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে যায়। এদিকে কাতারের রাজধানী দোহা থেকেও আসে ভয়ঙ্কর খবর। গভীর রাতে সেখানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্র জানায়, অন্তত 12 থেকে 13টি বিকট বিস্ফোরণ পুরো শহরকে কাঁপিয়ে দেয়। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে। অপারেশন ট্রু প্রমিসের আওতায় তারা কাদের, এমাদ এবং খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলোতে ছিল ভারী ওয়ারহেড। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, সর্বশেষ হামলার ঢেউয়ে ইসরায়েলের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, তারা এখনও তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেনি। এর অর্থ, সামনে আরও বেশি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা দেখা যেতে পারে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরান অন্তত 6 মাস ধরে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তার কথায়, ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই বড় যুদ্ধের জন্য সব ধরনের কৌশল ও অস্ত্র প্রস্তুত করে রেখেছে। ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন, এমনকি আক্রমণকারী নৌযান, সবকিছুই প্রস্তুত একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধের জন্য। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো, এখন পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, সেগুলো তাদের পুরনো প্রজন্মের অস্ত্র। IRGCর মুখপাত্র বলেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে তার বেশিরভাগই 2012 ও 2013 সালের প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র। তার ভাষায়, গত 10 দশকে তৈরি সবচেয়ে আধুনিক মিসাইলগুলো আমরা এখনো ব্যবহারই করিনি। এই বক্তব্য শোনার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে, কারণ এর অর্থ দাঁড়ায় ইরানের হাতে এখনো অনেক বেশি শক্তিশালী অস্ত্র মজুত রয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কয়েকগুণ বেড়েছে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে ইরানের হাতে গোলা বারুদের ঘাটতি হবে না, এটাই বোঝাতে চাইছে তেহরান। নতুন অভিযানের সর্বশেষ ধাপে ইরান ব্যবহার করেছে ভারী ব্যালিস্টিক মিসাইল, যেগুলোতে ছিল 700 কেজি থেকে 1 টন পর্যন্ত ওয়ারহেড। IRGCর দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাদের ও ইমাদ ব্যালিস্টিক মিসাইল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ভয়ঙ্কর অস্ত্র, খাইবার শেকান মিসাইল।
এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1450 কিলোমিটার, দূর থেকে আঘাত হানতে সক্ষম, আর লক্ষ্যবস্তুতে পৌঁছালে তার ধ্বংস ক্ষমতা ভয়াবহ। গত 5 মার্চ সকালে এমন একাধিক মিসাইল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে ছুটে যায়। ইরানের দাবি, এমন হামলায় একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনাচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে এই একই ধরনের মিসাইল ব্যবহার করেই সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপদ অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েল অভিযোগ করেছে ইরান এই যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা অত্যন্ত ধ্বংসাত্মক এবং বিপজ্জনক। মধ্য ইসরায়েলের 2টি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এর ফলে আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ধসে পড়ে বহু ভবন, পুড়ে যায় অসংখ্য গাড়ি। ইসরায়েলি শহরগুলোর রাস্তায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। 7 মার্চ আইআরজিসি আরও জানায়, তারা সমন্বিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এই হামলায় ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের নির্ভুল ক্ষেপণাস্ত্র। গেম থিওরির বিশেষজ্ঞ অধ্যাপক সুইচিন জিয়াং এর করা এক ভয়াবহ ভবিষ্যৎবাণী, যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তিনি বলেছেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের কাছে হেরে যাবে। অধ্যাপক সুইচিন জিয়াং এর প্রথম ভবিষ্যৎবাণী ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী হবেন। পরে দেখা গেছে এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। তার দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল, ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পরপরই আমেরিকা ও ইরানের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হবে। সেটিও বাস্তবে ঘটেছে। তবে তার তৃতীয় ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, এই যুদ্ধে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা শেষ পর্যন্ত বড় ধরনের পরাজয়ের মুখে পড়বে। কিন্তু কিভাবে একটি সামরিক সুপার পাওয়ার ইরানের মতো দেশের কাছে দুর্বল হয়ে পড়তে পারে? গেম থিওরি ও ভূ রাজনীতি বিশ্লেষণে দক্ষ সুইচিন জিয়াং তার এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, এই যুদ্ধ আমেরিকার পক্ষে জেতা খুব কঠিন। অধ্যাপকের বিশ্লেষণ অনুযায়ী ইরান এই সংঘাতের জন্য অল্প সময় ধরে নয়, বরং প্রায় 2 দশক ধরে প্রস্তুতি নিয়ে আসছে। তাদের শাসন ব্যবস্থায় এই সংঘাতকে এক ধরনের চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখা হয়, যেখানে তারা আমেরিকাকে বড় শয়তান হিসেবে বিবেচনা করে। ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া সশস্ত্র সংগঠন। এই সব গোষ্ঠী একসঙ্গে কাজ করে আমেরিকার মানসিকতা এবং যুদ্ধ পরিচালনার কৌশল ভালোভাবে বুঝে নিয়েছে। তাদের লক্ষ্য শুধু আমেরিকান সৈন্যদের আক্রমণ করা নয়, বরং তাদের বড় পরিকল্পনা হলো পুরো আমেরিকান প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দেয়া। এই কারণে তারা সরাসরি আমেরিকার সঙ্গে সংঘর্ষে না গিয়ে এমন দেশগুলোকে লক্ষ্য করছে যেগুলো আমেরিকার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দেশের মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চল, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন। এখন প্রশ্ন ওঠে, বিশ্বের সবচেয়ে উন্নত সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমেরিকা কেন এই সস্তা ড্রোনগুলো সহজে থামাতে পারছে না? ইরানের শাহেদ 136 ড্রোন সম্পূর্ণভাবে ইরান ও রাশিয়ায় তৈরি হয়। এই ড্রোন খুব সস্তা হলেও কার্যকর। এতে 2 স্ট্রোক পিস্টন ইঞ্জিন থাকে, যা ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে মাত্র 100 লিটার জ্বালানিতে। এটি পরিচালনা করাও খুব সহজ। শুধু জিপিএস কোঅর্ডিনেট সেট করলেই এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে চলে যায়। এটি খুব নিচু দিয়ে উড়ে, তাই এটিকে শনাক্ত বা আটকানো কঠিন হয়ে পড়ে। মাত্র 8 ফুট চওড়া এই ড্রোন প্রায় 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ইরানি ড্রোন এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন আমেরিকার মিসাইলের মজুদ দ্রুত কমছে এবং তাদের এশিয়ার জন্য সংরক্ষিত সামরিক রিজার্ভ থেকেও অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এটি আমেরিকার দীর্ঘদিনের সামরিক প্রভাব দুর্বল হওয়ার একটি ইঙ্গিত হতে পারে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে পেট্রো ডলার ব্যবস্থাও দুর্বল হয়ে যেতে পারে এবং পৃথিবী ধীরে ধীরে বহু মেরু বিশ্বের দিকে এগোতে পারে। অধ্যাপক জিয়াংয়ের দাবি অনুযায়ী পৃথিবীর ক্ষমতার পেছনে কিছু গোপন সংগঠন কাজ করে, যারা মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধকে শেষ সময়ের পরিকল্পনা বা ভবিষ্যৎবাণীর অংশ হিসেবে দেখে। যুদ্ধ থামবে না এত সহজে। দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত ইরান। তেহরান থেকে আসছে কঠোর বার্তা, আর সেই বার্তা শুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল শঙ্কায়। ইরানের এক শীর্ষ কর্মকর্তা সরাসরি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের দেশ। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে চাপ বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে অন্য দেশগুলো নিজেরাই যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থামাতে বাধ্য করে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি তেহরানে বসে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। যুদ্ধের 10ম দিনে তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, ইরান এখন আর সহজে পিছু হটার কথা ভাবছে না।
খারাজি সোজা ভাষায় বলেছেন, এই মুহূর্তে কূটনৈতিক সমাধানের কোনো সুযোগ তিনি দেখছেন না। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং আলোচনার সময়ে ইরানের ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষায়, আমি কূটনীতির আর কোনো সুযোগ দেখি না, কারণ ট্রাম্প অন্যদের প্রতারিত করেছেন। আমরা যখন আলোচনায় ছিলাম তখনই তারা আমাদের ওপর আঘাত হেনেছে। খারাজি মনে করেন, এই যুদ্ধ শেষ হবে কূটনীতির মাধ্যমে নয়, বরং অর্থনৈতিক চাপে। যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ। আর সেই চাপই শেষ পর্যন্ত অন্য দেশগুলোকে হস্তক্ষেপ করতে বাধ্য করবে। তিনি বলেন, এই যুদ্ধ অন্যদের উপরও বিশাল অর্থনৈতিক চাপ তৈরি করছে। মূল্যস্ফীতি বাড়ছে, জ্বালানি সংকট তৈরি হচ্ছে। যুদ্ধ চলতে থাকলে এই চাপ আরো বাড়বে। তখন অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তার বক্তব্যের ইঙ্গিত পরিষ্কার। ইরান চায় উপসাগরীয় আরব দেশগুলো সহ বিশ্বের অন্যান্য শক্তি যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করুক, যাতে যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন বাধ্য হয়। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় একের পর এক হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, তারা মূলত উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলার প্রভাব এখন বিশ্ব জুড়েই অনুভূত হচ্ছে। বিশেষ করে জ্বালানি বাজারে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। যুদ্ধের সামরিক দিক থেকেও নতুন তথ্য সামনে এসেছে। ইরানের রিভলিউশনারি গার্ড কোর বা IRGC-র এক মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাতে তেহরান এখন পর্যন্ত তাদের মোট সামরিক সক্ষমতার প্রায় 60% ব্যবহার করেছে। এর অর্থ হলো ইরানের হাতে এখনো বিশাল সামরিক শক্তি মজুত রয়েছে। এদিকে ইরানের নেতৃত্বেও এসেছে বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি এখন দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত সংঘাতকে আরো তীব্র করে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মোজতবা খামেনির নিয়োগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে খারাজির প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ। তিনি বলেন, এটি ট্রাম্পের বিষয় নয়। ইরান যুদ্ধের বড় ধাক্কা পড়ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতিতেও। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাত এখন আমেরিকার জন্য বড় অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখনো এই যুদ্ধের আনুষ্ঠানিক ব্যয়ের হিসাব প্রকাশ করেনি। তবে কংগ্রেসের বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই যুদ্ধের খরচ দ্রুতই আকাশচুম্বী হয়ে উঠছে। মার্কিন কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন প্রায় $100 থেকে $200 কোটি পর্যন্ত ব্যয় হচ্ছে। এই বিপুল ব্যয় নিয়ে এখন আমেরিকার রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, যখন সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কষ্টে আছে, তখন সরকার মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই বাড়তি ব্যয় ট্রাম্পের জনপ্রিয়তা কমার একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যুদ্ধের প্রকৃত খরচ কত তা জানতে কংগ্রেসে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। হাউস বাজেট কমিটির ডেমোক্রেট নেতা ব্র্যান্ডন বয়েল কংগ্রেশনাল বাজেট অফিসকে যুদ্ধের পুরো অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, এই সংঘাতের কারণে জ্বালানির দাম কতটা বাড়তে পারে এবং ভবিষ্যতে অন্য কোনো বড় সংকট তৈরি হলে আমেরিকা তা সামাল দিতে পারবে কিনা। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের খরচ এত বেশি হওয়ার একটি বড় কারণ হলো অত্যন্ত দামি অস্ত্রের ব্যবহার। ইরানের ড্রোন ও মিসাইল ঠেকাতে যুক্তরাষ্ট্র যে বাধা প্রদানকারী মিসাইল ব্যবহার করছে, সেগুলোর প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার। ফলে প্রতিটি হামলা প্রতিহত করতেই কোটি কোটি ডলার খরচ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতে প্রতিদিনের ব্যয় $200 কোটি পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয়। যদিও দীর্ঘমেয়াদে এই খরচ কিছুটা কমে প্রতিদিন প্রায় $800 বিলিয়ন নামতে পারে। সামরিক দিক থেকেও এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ তৈরি করছে। বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি 2003 সালের ইরাক যুদ্ধের সময়ের চেয়েও বেশি শক্তিশালী। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 120টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 এবং F-22 যুদ্ধ বিমান।
ওয়াশিংটনের একটি বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের প্রথম 100 ঘন্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $370 কোটি খরচ করেছে। এর বেশিরভাগই ব্যয় হয়েছে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পুনরায় কিনতে। এই ব্যয়ের একটি ছোট অংশ আগে থেকেই বাজেটে ছিল, কিন্তু বাকি বিপুল অর্থের জন্য পেন্টাগনকে নতুন করে অর্থের আবেদন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে পেন্টাগন হারানো অস্ত্র ও মিসাইল পুনরায় কেনার জন্য প্রায় $50 বিলিয়ন একটি অতিরিক্ত বাজেট প্রস্তাব তৈরি করেছে। এটি কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে এখানেই দেখা দিয়েছে নতুন সমস্যা। মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতির কারণে অনেক আইন প্রণেতা এত বড় ব্যয় অনুমোদন করতে অনিচ্ছুক। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অর্থের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাধা প্রদানকারী মিসাইলের মজুত কমে যাওয়া। তাদের মতে অর্থের যোগান হয়তো যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দিতে পারবে, কিন্তু যদি একই গতিতে ড্রোন ও মিসাইল হামলা চলতে থাকে তাহলে কয়েক মাসের মধ্যেই এসব সমরাষ্ট্রের ভান্ডার ফুরিয়ে যেতে পারে। চীনের চালে চাপে পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রতিনিয়ত তীব্র হচ্ছে, কিন্তু এবার পরিস্থিতি বদলে দিয়েছে চীনের একটি বিশাল ভাসমান জাহাজ লিয়াওয়াং-1। ওমান সাগরে অবস্থান করা এই জাহাজের ভেতরে রয়েছে একাধিক নজরদারি এবং গোয়েন্দা প্রযুক্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সামরিক কর্মকাণ্ড নজরদারি করতে সক্ষম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজের প্রশাসনের মাধ্যমে এই 30,000 টন ওজনের জাহাজকে একটি ভাসমান সুপার কম্পিউটার হিসেবে মোতায়েন করেছেন। লিয়াওয়াং-1 এর সেন্সর বাবল প্রায় 6,000 কিলোমিটার বিস্তৃত, যার মাধ্যমে এটি পুরো মধ্যপ্রাচ্যকে চোখের মতো নজর রাখতে পারে। এক নজরে জানানো যায় এটি একসাথে 1200টি মিসাইল এবং বিমান লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। এই জাহাজটি চীনের পরবর্তী প্রজন্মের গোয়েন্দা এবং মহাকাশ ট্র্যাকিং প্রযুক্তি সম্বলিত। 2025 সালে কমিশন করা হয় এটি। তবে এটি কোনো সাধারণ জাহাজ নয়। একজন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক জানিয়েছেন, লিয়াওয়াং কেবল জাহাজ নয়, এটি ভাসমান সুপার কম্পিউটার, যা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মানচিত্র তৈরি করতে পেটাবাইট ডেটা প্রক্রিয়াকরণ করে। এর রাডার এবং সেন্সরগুলো এতই উন্নত যে এটি মিসাইলের ধরন, আকাশী বিমান উড্ডয়ন এবং সম্ভাব্য আক্রমণ শনাক্ত করতে পারে। এখন ইরান সহজেই শত্রু দেশগুলোর কার্যক্রম এবং হামলার পরিকল্পনা পর্যবেক্ষণ করতে পারছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী সমরাষ্ট্র নজরদারি। হরমুজ প্রণালীর 6,000 কিলোমিটার জুড়ে মোতায়েন এই জাহাজটি শুধু নজর রাখছে না, যুদ্ধের সময় ইরানের কৌশলও বদলে দিতে পারে। লিয়াওয়াং-1 এর নিরাপত্তা নিশ্চিত করছে চীনের প্ল্যান 055 এবং টাইপ 052D ডেস্ট্রয়ার, যা এই ভাসমান কম্পিউটারকে আক্রমণ থেকে রক্ষা করছে। অর্থাৎ চীনের প্রশাসন সরাসরি ইরানের পাশে অবস্থান নিয়ে তার শক্তিশালী সমর্থন প্রদর্শন করছে। এটি শুধু একটি গোয়েন্দা জাহাজ নয়, মধ্যপ্রাচ্যের জন্য চীনের শক্তির এক সরাসরি বার্তা। বর্তমানে পারস্য উপসাগরীয় দেশ ইরান প্রতিনিয়ত মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে। লিয়াওয়াং-1 এর মাধ্যমে চীন পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে। এটি এমন এক দৃষ্টান্ত স্থাপন করছে যেখানে শুধুমাত্র নজরদারি এবং তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি একদম পাল্টে ফেলা সম্ভব। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনও বাস্তব সময়ে ইরানের হামলার পরিকল্পনা বুঝতে চেষ্টা করছে। অন্যদিকে চীনের এই ভাসমান সুপার কম্পিউটার ইরানকে দিয়েছে নতুন ধরনের সমরাষ্ট্র চোখ, যা মুহূর্তেই শত্রুর পরিকল্পনা ভেদ করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে নতুন এই প্রযুক্তি শুধু সামরিক সমীকরণে বদলাচ্ছে না, এটি পুরো ভূ রাজনৈতিক স্থিতি ও মধ্যপ্রাচ্যের ভারসাম্যকেও পাল্টে দিচ্ছে। ইরান শুরু থেকেই চীনের সাহায্যে তার সমরাষ্ট্র ভান্ডারকে শক্তিশালী করেছে, আর এখন লিয়াওয়াং-1 এর মাধ্যমে সে পেয়েছে গোয়েন্দা নজরদারিতে অপ্রতিরোধ্য শক্তি। মধ্যপ্রাচ্যের আকাশে, সমুদ্রে এবং দূরদর্শী নজরে চীনের ভাসমান সুপার কম্পিউটার একটি নতুন যুগের শুরুর নিদর্শন। একে শুধু একটি জাহাজ হিসেবে দেখলে হবে না, এটি যুদ্ধক্ষেত্রে ইরানের কৌশলগত শক্তিকে কয়েক গুণ বাড়াচ্ছে। যুদ্ধ এখন শুধু মিসাইল এবং বিমান হামলা নয়, এটি তথ্য এবং নজরদারির যুদ্ধও বটে। লিয়াওয়াং-1 সেই দিকেই ইরানকে দিয়েছে অদম্য শক্তি, যা শত্রুদের চোখের সামনে এক নতুন বাস্তবতা গড়ে দিচ্ছে।